Assalamu alaikum, dear students. You are welcome to the online class of Bordomal Adarsh High School and College. Before starting my class, I would like to offer a special thanks to our respected principal sir for arranging such kind of class. I am Mr. Masmu Khan. Today I will explain important topic article which is very important for class 8, 9, 10, 11 and 12. Okay, আমরা শুরু করি এখন আজকের বিষয় আর্টিকেল। এখানে আমরা আর্টিকেল ক্লাস 8 এর একটা পার্ট, কিন্তু এটা মেইন আলোচনাটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের গিয়ে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে। তো আমরা যদি ক্লাস 8 এ থাকা অবস্থায় এই আলোচনাটা ভালোভাবে বুঝতে পারি, আশা করি আমরা সামনে আরও ভালো করে বুঝতে পারবো। তো আর্টিকেল সাধারণত আর্টিকেল বলা হয় এ এন্ড দিকে ইংরেজিতে আর্টিকেল বলা হয়। এখন আমরা আর্টিকেল শব্দটার পাশে লিখছি ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আর্টিকেলের পাশে আবার ডিটারমিনার লেখা হলো কেন, অ্যাডজেক্টিভ লেখা হলো কেন? আর্টিকেলের এক অপর নাম হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের একটা অংশ হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা এ এন দিকে বলি, ডিটারমিনার হচ্ছে এ এন দি। তবে ডিটারমিনারের একটা অংশ হচ্ছে আর্টিকেল, আর ডিটারমিনার কিন্তু পুরোটা এ এন দি না। আবার অ্যাডজেক্টিভ কেন আর্টিকেল? এটার কার্য এবং উৎপত্তি অনুসারে এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি এ এনকে দেখি, এ এন, এ অর্থ একটি, এন অর্থ একটি, এরা সংখ্যা বোঝায়। আমরা জানি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভ বলতে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, সেক্ষেত্রে এ এন দ্বারা সংখ্যা প্রকাশ করে, এই কারণে এটা হচ্ছে তোমার উৎপত্তিগত দিক থেকে অ্যাডজেক্টিভ। আবার এখন আসো দি কিভাবে অ্যাডজেক্টিভ? আমাদের বুঝতে হবে দিটা কোনো একটা শব্দের পূর্বে ব্যবহৃত হয়। যেমন এখানে মানুষ, এই মানুষের পূর্বে আমাদের দি শব্দটা ব্যবহৃত হয়েছে, আর এই দিটা এসে ম্যান এই শব্দটাকে মডিফাই করেছে। মডিফাই করার কারণে এই দিটাও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা জানলাম আর্টিকেল এটা অ্যাডজেক্টিভ উৎপত্তি ও কাজের দিক থেকে, আবার আর্টিকেলের অপর নাম ডিটারমিনার। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জানবো, সেটা হচ্ছে আর্টিকেল এর অর্থটা কি। আমরা অনেকে আর্টিকেল জানি, কিন্তু আর্টিকেলের অর্থটা জানি না। অনেক সময় বিসিএস এর ভাইবা তো এই কোশ্চেনটা আসে, আর্টিকেলের অর্থটা কি? আর্টিকেল শব্দ অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক মানে কি? এটা কোনো কিছুকে নির্দেশ করবে। যেমন ম্যান, এ ম্যান একজন মানুষ, এটা একজন মানুষকে নির্দেশ করে। আবার দ্য বুক বইটাকে নির্দেশ করে। এখন এই নির্দেশটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। এই নির্দিষ্ট অনির্দিষ্টের উপরে ভিত্তি করে আর্টিকেলকে আবার দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল। তাহলে এখন ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ ও এন, এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। এখন আমরা জানি এ ও এন অর্থ হচ্ছে একটি বা এক, আর দি অর্থ হচ্ছে টিটা, খানাখানি, রাগুলা। এখন আমরা একটু দেখব এ ও এন, এই যে এ ও এন একটি, তাহলে এদের উৎপত্তি কোথায়? দ্যাট মিন্স এদের বাবা মা কে? এই এ অর্থ একটি, এন অর্থ একটি। এই এ ও এন শব্দটার উৎপত্তি হয়েছে ওয়ান থেকে। এবং দি, এই যে আমরা দি শব্দটার অর্থ আমরা জানলাম টিটা, খানাখানি, রাগুলা। তাহলে এই দি শব্দটা আসলে কোন জায়গা থেকে আসলো? দি শব্দটার উৎপত্তি হয়েছে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা শব্দ থেকে আমাদের দি শব্দটার উৎপত্তি হয়েছে। এখন আমরা দেখব A O N, difference of A and N. What's the difference between A and N? তোমার মনে প্রশ্ন আসতে পারে, এ অর্থ একটি, এন অর্থ একটি, তাহলে এ ও এন এর মধ্যে পার্থক্যটা কি? আসলে এদের অর্থগত কোনো পার্থক্য নেই, এদের ব্যবহারের দিক থেকে পার্থক্য। অর্থের এ অর্থ একটি, এন অর্থ একটি, তাহলে অর্থগত আমরা কোনো পার্থক্য পেলাম না। তাহলে এদের পার্থক্য হচ্ছে ব্যবহারের দিক থেকে। এখন ব্যবহারের দিক থেকে কী ধরনের পার্থক্য? এটা আমরা সবাই জানি যে এ এটা ব্যবহৃত হয় কনসোনেন্টের পূর্বে, এন এটা ব্যবহৃত হয় ভাওয়েলের পূর্বে। আমরা একটু পরেই এ ও এন এর বৃহৎ আলোচনা করব। এখন আসি আমরা দিতে। দি শব্দটাকে অনেকেই দি বলে, অনেকেই দা বলে। এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিশাল একটা সমস্যা মনের মধ্যে আসে, কখন দি ব্যবহার করব, কখন দা ব্যবহার করব। এটা নিয়ে আমরা একটা হেজিটেশনে থাকি সব সময়। আমরা আজকে আলোচনা করব কখন দি হয়, কখন দা হয়। একবার ইজি, জাস্ট মনে রাখবা, যদি ভাওয়েলের পূর্বে, ভাওয়েল মিনস হচ্ছে পাঁচটা বর্ণ, এ ই আই ও ইউ, এগুলো দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং তার পূর্বে টিএইসি থাকে, যেমন আমি লিখলাম এগ, এর পূর্বে টিএইচই আছে। এখন টিএইচই যদি ভাওয়েলের পূর্বে, এই যে আমাদের ভাওয়েল পেলাম, ভাওয়েলের পূর্বে টিএইচই থাকে, তখন তার উচ্চারণ হবে দি। আর যদি কনসোনেন্টের পূর্বে টিএইচই থাকে, তাহলে তার উচ্চারণ হবে দা। যেমন আমরা লিখলাম বুক,
এই যে বুক কথাটা লিখলাম এর পূর্বে THE আছে, এখন এর উচ্চারণ হবে দা। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে দি ও দা এর ব্যবহারের পার্থক্য, এই হেজিটেশন আমাদের মনের মধ্যে আর থাকবে না। আমি আরেকবার বলি, দি হচ্ছে ভাওয়েলের পূর্বে বসবে দি আর কনসোনেন্টের পূর্বে বসবে দা। এখন আমরা এই আলোচনাগুলো বুঝলাম। আমরা এখন একটু ক্লাসের ফিডব্যাক 1 মিনিটের জন্য আমরা পিছনে ফিরে যাই, তারপর আমরা শুরু করবো ইউজ অফ এ ও এন এর পার্থক্য। আমরা আবার আসি, আর্টিকেল পদাশ্রিত নির্দেশক, এর অপর নাম ডিটারমিনার, মানে ডিটারমিনারের একটা অংশ হচ্ছে আর্টিকেল, আর আর্টিকেলের আরেকটা নাম এটা অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ? এরা কার্য উৎপত্তির দিক থেকে এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেলকে দুভাগে ভাগ করা হয়েছে, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ ও এন, ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। আর এ ও এন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে, দি দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে। আর আমরা জানলাম যে এ ও এন এর উৎপত্তি, ওয়ান থেকে দি এর উৎপত্তি, এটা থেকে এখন আমরা আলোচনায় যাব ইউজ অফ এ ও এন, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আলোচনা। এখন আমরা এটা মুছে ফেলবো, মুছে আমরা ইউজ অফ এ ও এন এর ব্যবহারে দেখব। আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছ, তবে একটু মনোযোগী হলে আরেকটু ভালো করে বুঝতে পারবা। এখন আমরা লিখব ইউজ অফ এ ও এন। এক নম্বর নিয়মটা আমরা সবাই জানি, এক নম্বরে কনসোনেন্ট এর পূর্বে এই নিয়মটা আমাদের সবারই জানা যে কনসোনেন্টের পূর্বে এ বসে। তবে ডিয়ার লার্নার্স, তোমরা একটু কনসোনেন্ট বানানটা দেখে নিবা। অনেকে কনসোনেন্ট বানান লিখতে গিয়ে এখানে ENT ব্যবহার করে, কিন্তু বানানটা হবে কনসোনেন্ট, ANT। এখন কিভাবে? যেমন আমরা জানি, মনে করো এখানে দিলাম ম্যান, এখানে দিলাম রিভার। এখন একটু খেয়াল করো, কনসোনেন্ট, এই যে আমাদের প্রথম বর্ণটা এম, এটা হচ্ছে একটা কনসোনেন্ট। তাহলে এর পূর্বে আমাদের গ্যাপ আছে, এখানে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করতে পারবো। আবার এখানে দেখো রিভার, রিভারের প্রথম বর্ণটা হচ্ছে আর, তার মানে এখানে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করবো। এরকম তোমরা অনেকগুলো উদাহরণ আছে, তোমরা দেখে নিবা। এখন আমরা ইউজ অফ এ ও এন এর 2 নম্বরের ব্যবহারে যাব। 2 নম্বরের ব্যবহার আমরা লিখব ভাওয়েল। ভাওয়েল এর পূর্বে এন বসে। এখন ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। এগুলোর পূর্বে কি বসবে? এন বসবে। যেমন আমরা লিখলাম এখানে ওল, ওল অর্থ হচ্ছে পেঁচা। এখন দেখো এখানে এই যে ও দ্বারা শুরু হলো, এখানে কি ব্যবহার করতে হবে? আমাদেরকে এন ব্যবহার করতে হবে। আবার আমি যদি এখানে লিখি, যেমন লিখলাম এগ বা আমব্রেলা, এরকম জাতীয় যদি শব্দগুলো আসে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব। এখন আর্টিকেলের চিরাচরিত এই দুইটা নিয়ম আমরা সবাই জানি। তারপর থেকে যে নিয়মগুলো আসবে, এই নিয়মগুলোর প্রতি তোমরা একটু মনোযোগী হবা, সেক্ষেত্রে তোমরা উপকৃত হবা। 3 নম্বর রুলসে আমরা চলে যাব। 3 নম্বর রুলসের ক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতে একটা নিয়ম, যে বইয়ের মধ্যে এরকম, বইয়ের কোথাও লেখা নেই, কিন্তু আমরা অনেকেই জানি যে বলে যে ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে তার পূর্বে এন বসে। আসলে এরকম কোনো নিয়ম নেই। নিয়ম হচ্ছে আমাদের শুধু বাক্যের মধ্যে ওয়ান থাকলে তার পূর্বে এ বসবে, আর ওয়ান ছাড়া যদি অন্য কোথাও ওর উচ্চারণ ওয়ার মতো হয় তার পূর্বে আমাদেরকে এনই বসাতে হবে। শুধু ওয়ান থাকলে তার পূর্বে এ বসবে। আমাদের 3 নম্বর নিয়ম, ওয়ান থাকলে ওয়ান এর পূর্বে এ বসে। এখন আমরা কখনো এই নিয়মে যাব না যে ওর উচ্চারণ ওয়ার মতো হবে, তার এরকম হলে তাহলে তার পূর্বে এ বসে, এরকম না। শুধু ওয়ান থাকবে বাক্যের মধ্যে, তখনই তার পূর্বে আমরা এ বসাবো। এখন উদাহরণে আসি, যেমন 1 টাকা নোট, একটা উদাহরণ দেখতে পারো। তারপরে আরেকটা দেখতে পারো, ওয়ান আইড ম্যান। আবার আমরা লিখতে পারি ওয়ান সাইডেড লাভ। এখন দেখো এই যে আমাদের গ্যাপগুলোর আগে ওয়ান আছে, 1 টাকা নোট, 1 টাকার নোট, আই নিড আ 1 টাকা নোট। এখন আমরা এখানে এ ব্যবহার করতে পারবো। ওয়ান আইড ম্যান মানে এক চোখের মানুষ, মানে কোনো মানুষের একটা চোখ আছে একটা চোখ নেই, কানা, এরকম টাইপের, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এ। ওয়ান সাইডেড লাভ, এক পক্ষের ভালোবাসা, মানে একজন ভালোবাসবে আরেকজন ভালোবাসবে না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ওয়ান সাইডেড লাভ। এখন কেউ যদি বলে ওর উচ্চারণ, এখন আমরা দেখাই, অনেকেই বলে যে ওর উচ্চারণ ওয়ার মতো হয়। যেমন এখন একটা শব্দ আমি এখানে লিখলাম ওয়াসিস। ওয়াসিস শব্দের অর্থ হচ্ছে মরুদ্যান বা মরুভূমি। এখন এখানে ওয়াসিস কি আসলো? আমাদের উচ্চারণ ওয়া।
এখন ওয়া আসার এই কারণে কি এখানে এ হবে? এ হবে না, এখানে অবশ্যই আমাদেরকে এন ব্যবহার করতে হবে। কেন? কারণ এখানে ওয়ান নেই, এখানে ওয়া উচ্চারণ ঠিকই হয়েছে কিন্তু ওয়ান না থাকার কারণে এখানে আমাদেরকে অবশ্যই এন ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানলাম ওয়ানের পূর্বে কি বসে? এ বসে। কখনোই আমরা কি জানবো না যে ওয়ার মতো উচ্চারণ, এগুলো নিয়ম নেই। এখন আমরা যাব আমাদের 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়মটাও অনেক মজার। তোমরা ছোটবেলা শিখেছো যে ইউ এর উচ্চারণ ইউর মতো হলে তার পূর্বে এ বসে। আসলে প্রশ্ন তোমাদের কাছে, ইউর উচ্চারণ তো ইউর মতো হবে, তাই না? ইউর উচ্চারণ অন্য কারোর মতো তো হয় না। আসলে মূলত আমাদের নিয়মটা হচ্ছে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ভাওয়েলের উচ্চারণ ইউর উচ্চারণ না হবে কি, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। এখন আমরা 4 নম্বর নিয়মটা একটু লিখি। দেখো, ভাওয়েল এর উচ্চারণ, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ, আমরা এটা বাংলাতে লিখলাম, ইউ এর মতো হয় তাহলে আমরা কি ব্যবহার করব? এ বসে ব্যবহার করলাম। এখন ভাওয়েলের উচ্চারণ কার মতো হবে? ইউ এর মতো হবে। যেমন আমরা লিখলাম ইউনিক। আচ্ছা, ইউনিক না লিখে ইউনিয়ন লিখি, ইউনিয়ন। এখন এখানে দেখো এই যে ইউর উচ্চারণ ইউর মতোই আছে এখানে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ইউনিয়ন। আবার দেখো ইউরোপিয়ান, ইউরোপিয়ান। এখন এখানে একটু খেয়াল করো, এখানে তো ইউ ছিল, এই কারণে আমরা বুঝলাম যে ইউ আছে, ইউর উচ্চারণ ইউর মতো হলো। কিন্তু এখানে তো আবার ইউ নেই, এখানে কি আছে? ই আছে। তাহলে এখন এটা ই থাকা সত্ত্বেও এটার উচ্চারণ কিসের মতো হয়েছে? ইউর মতো হয়েছে। এই জন্য এখানেও আমরা ব্যবহার করতে হবে ইউরোপিয়ান। তারপর আমরা লিখতে পারি ইউনিভার্সিটি, ইউনিক, এই শব্দগুলো এগুলো আমরা সবাই জানি। তাহলে সেক্ষেত্রে যখনই আমরা দেখব ভাওয়েলের উচ্চারণ ইউর মতো হয় তখন আমরা তার পূর্বে কী ব্যবহার করব? এ ব্যবহার করব। এখন আমরা যাব 5 নম্বর রুলসে। 5 নম্বর রুলসটা, এটা একটা মজার রুলস। তোমরা জানো যে কোনো শব্দের প্রথমে যদি কোনো শব্দ এইচ দ্বারা শুরু হয় এবং তার উচ্চারণ যদি না হয় এবং তারপরে যদি ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে এন ব্যবহার করতে হয়। আমি আবার বলি, কোনো শব্দ এইচ দ্বারা শুরু হলে এবং সেই এইচের উচ্চারণ যদি শব্দটাতে না হয় এবং তারপরে যদি ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব। তাহলে সেটা কি? আমরা নিয়মটা লিখবো না, নিয়মটা লিখলে অনেক বড় হয়ে যাবে। আমরা জাস্ট উদাহরণ দিব, তোমরা একটু বুঝে নাও। এটা হচ্ছে 5 নম্বর নিয়ম অনুযায়ী। যেমন আমরা লিখলাম ইয়ার। ইয়ার শব্দের অর্থ হচ্ছে, এখানে এটার উচ্চারণ কিন্তু হিয়ার না, এটার উচ্চারণ হচ্ছে ইয়ার। ইয়ার অর্থ হচ্ছে তোমার উত্তরাধিকারী। যেমন আমি আমার বাবার সম্পত্তির উত্তরাধিকারী, তুমি তোমার বাবার সম্পত্তির উত্তরাধিকারী, সেক্ষেত্রে এটার উচ্চারণ হচ্ছে তোমার ইয়ার। এই জন্য এখানে আমরা ব্যবহার করব এন। আবার একটু খেয়াল করো, এই যে আমরা একটা শব্দ লিখলাম, এটা কি হাওয়ার নাকি আওয়ার? একটু বুঝে নিও। এটার এখানে এইচ শব্দটা আছে কিন্তু উচ্চারণ নেই, এরপরে দেখো ভাওয়েল আছে, এই কারণে এখানে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব। এন আওয়ার, এন ইয়ার। তারপরে দিতে পারো এখানে আবার দেখো, এটা আমরা লিখলাম অনেস্ট ম্যান। এখন এখানে অনেকে এটা উচ্চারণ হনেস্ট করে, হনেস্ট না, এখানে এইচটা উচ্চারণ হবে না। এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব, এন অনেস্ট ম্যান। আরেকটা উদাহরণ আমরা একটু খেয়াল করি। যেমন এখানে দেওয়া আছে, একটু খেয়াল করবা, বুঝার বিষয়। অনেকে এই সিরিয়াল অনুযায়ী এখানেও এন বসিয়ে দেবে কিন্তু এখানে এন হবে না। কেন? একটু খেয়াল করো, এখানে এইচ আছে আবার ভাওয়েলও আছে, কিন্তু এইচও আছে ভাওয়েলও আছে, দুইটাই আছে থাকা সত্ত্বেও এখানে এইচের উচ্চারণটা হইতেছে। এটার উচ্চারণ কিন্তু হসপিটাল না, এটার উচ্চারণ হচ্ছে তোমার হসপিটাল। এই কারণে আমাদের এখানে ব্যবহার করতে হবে এ। তাহলে আমাদেরকে এগুলো দেখেই বুঝতে হবে যে এখানে এইচের উচ্চারণটা সাইলেন্ট থাকবে এবং তারপরে ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে আমরা এন বসাবো। আর যদি এইচ থাকে তারপরে ভাওয়েল থাকে কিন্তু এইচের উচ্চারণটা হইতেছে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ। এখন আমরা যাব আমাদের নির্ধারিত নিয়মের 6 নম্বর নিয়মে। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। 6 নম্বর নিয়মে আমরা আর্টিকেলের, দেখো অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে
দেখো এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এই নিয়মটা পরীক্ষাতে বেশি আসে, তোমরা একটু এই নিয়মটার প্রতি মনোযোগী হবা। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত বা অ্যাক্রোনিম, সংক্ষিপ্ত কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ নিম্নোক্ত কনসোনেন্ট দ্বারা যদি শুরু হয় তাহলে তার পূর্বে আমরা এন বসাবো। এখন কনসোনেন্টগুলো কোনগুলো আমরা একটু দেখে নেই। যেমন আমরা লিখলাম এফ, লিখলাম এল, লিখলাম এম, লিখলাম এন, লিখলাম এস, লিখলাম এক্স, লিখলাম এফ এল এম এন এস। আচ্ছা, এই কয়টাই লিখলাম। দেখো এই শব্দগুলো সবগুলো দেখতে কনসোনেন্টের মতো, কিন্তু আমি লিখলাম কি এখানে কনসোনেন্টের পূর্বে সাধারণত হওয়ার কথা ছিল এ, কিন্তু আমি লিখলাম এখানে কি এন। তাহলে একটু বিষয়টা কেমন জানি হয়ে গেল না? কিন্তু একটু দেখো সবাই, কেন আমি এন লিখলাম? এই কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এগুলোর পূর্বে এন বসবে কেন? এখন এফ এটা লিখতে গেলে আমাদের কি আসছে দেখো তো, আগে এ আসছে, এই কারণে এটা উচ্চারণ হয়ে গেল ভাওয়েলের মতো, এই কারণে আমরা এখানে এন ব্যবহার করব। আবার দেখো এটা এল, আবারও কি আসলো এ, এম এ আসলো, এন এ আসলো, এস এ আসলো, এক্স এ আসলো আগে, এই কারণে আমরা এখানে ব্যবহার করব এন। যেমন এখন একটা উদাহরণ, যেমন আমি লিখলাম, আমার নাম দিয়ে লিখলাম মাসুম, মাসুম ইজ, এবার গ্যাপ দিয়ে লিখলাম এস আই। দেখো তোমরা একটু খেয়াল করবা, এস আই এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন, একটা সংক্ষিপ্ত রূপ এস আই। তাহলে এখন প্রথমে এস উচ্চারণ করতে আমাদের কি আসছে, এ আসছে, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব, এন। আবার একটু খেয়াল করবা, এই অ্যাব্রিভিয়েশনটা যখন আমরা ইলাবোরেশন করব তখন সেক্ষেত্রে কিন্তু আর এন থাকবে না, সেক্ষেত্রে আবার এ হয়ে যাবে। যেমন খেয়াল করো এই বাক্যটাতে আমরা দেখাই, মাসুম ইজ, এবার গ্যাপ দিয়ে রাখলাম এস আই মানে হচ্ছে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। এবার একটু তোমরা খেয়াল করবা, এই যে আমাদের এখানে কিন্তু উচ্চারণ ছিল এস আই, এখন কি এখানে এস এর উচ্চারণ এস হলো না, আ হয়ে গেল, এখন সাব হয়ে গেল। হ্যাঁ, সাব যেহেতু হয়ে গেছে তাহলে আমাদের এখানে আবার এ হয়ে যাবে, তাহলে মাসুম ইজ এ সাব ইন্সপেক্টর। তাহলে আমরা বুঝে গেলাম, যদি সংক্ষিপ্ত রূপ বোঝানো হয় এবং এটার উচ্চারণ যদি তোমার ভাওয়েলের মতো হয় তাহলে এন ব্যবহার করবো, আর যদি এটা ভাঙলে কনসোনেন্টের মতো হয়ে যায় তখন আমরা ব্যবহার করব এ। একইভাবে এরকম লিখতে পারো, রিয়া ইজ অ্যান এমবিবিএস ডক্টর, এমবিবিএস, এই যে এমবিবিএস, এই কারণে এখানে কি ব্যবহার করতে হবে আমাদের এন, এমবিবিএস। আবার এলএলবি, হি ইজ অ্যান এলএলবি, এলএলবি এ আসছে এই কারণে এন। আবার আমরা বললাম এরকম, যেমন শাকিল ইজ অ্যান এফআরসিএস ডক্টর, হ্যাঁ এফআরসিএস, এই যে এফ, তাহলে সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি সংক্ষিপ্ত রূপ বোঝায় আর এটার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন, আর যদি এটাকে ভেঙে ফেলি তাহলে তার পূর্বে আমরা এ ব্যবহার করব। এখন আমরা যাব আমাদের নির্ধারিত নিয়মের 6 নম্বর নিয়মে। আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছ। এই নিয়মগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝো এবং আয়ত্ত করতে পারো, আশা করি তোমাদের আর্টিকেলের এক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না। এখন আমরা যাব আমাদের নির্ধারিত নিয়মের 7 নম্বর নিয়মে। যেমন 7 নম্বরে একটু খেয়াল করো, যেমন তোমার প্রাইস, দর, স্পিড গতি, দিতে পারো রেশিও অনুপাত। যদি কোনো দেখো যে কিছুর মধ্যে দর, দাম বা গতি বা অনুপাত বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোর পূর্বে কি বসাবো, এ বসাবো। যেমন 40 টাকা বা 50 টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়, যেমন আমরা বললাম কি রাইস সেলস 40 টাকা, এখন এখানে দেওয়া আছে কেজি। তাহলে একটু আগে আমরা বলছি এগুলোর পূর্বে কি হয়, এ বসে। সংক্ষেপে আমরা লিখলাম এগুলো লিখে এ বসে। তাহলে রাইস সেলস চাল বিক্রি করা হয় 40 টাকা, 40 টাকা, তাহলে এ কেজি। দেখো তাহলে এখানে আমরা কি লিখলাম, এ। আমরা বলছিলাম যে প্রাইস, স্পিড, রেশিও থাকলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব। আবার আমরা লিখলাম যেমন এরকম, যেমন লিখলাম দ্য কার রানস 100 কিলোমিটার্স, এবার এখানে লিখলাম আওয়ার, এ অবলিক এন দাও, দুইটাই হতে পারে, এ অবলিক এন বসে। তাহলে এখন এখানে কেজি, এখানে কেজি ছিল, কে ছিল, এই কারণে আমরা এ ব্যবহার করলাম। এখানে আবার আওয়ার চলে আসলো, আমরা একটু আগে বলছিলাম যে এসির উচ্চারণ, তাহলে সেক্ষেত্রে আবার এখানে আমরা কি ব্যবহার করতে পারবো, এন ব্যবহার করতে পারবো। তাহলে আশা করি তোমরা এই নিয়মটাও বুঝতে পেরেছ। এখন আমরা এর পরবর্তী নিয়মে যাব, সেটা হচ্ছে 8 নম্বর নিয়ম। 8 নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা
ও আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। সেক্ষেত্রে তোমরা দেখো মেনি, এই নিয়মটা প্রায় পরীক্ষাতে আসে। মেনি ও সাস এর পর যদি সিঙ্গুলার কমন নাউন হয় তাহলে এ বসে। এই নিয়মটা পরীক্ষাতে অনেক ক্ষেত্রে আসে। দেখো মেনি ও সাস এরপর যদি সিঙ্গুলার কমন নাউন হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন এখানে মেনি, তারপরে গ্যাপ দেওয়া থাকবে ম্যান। দেখো একটু খেয়াল করো, মেনি অনেক, এরপর আবার বসালাম ম্যান। এটা একটা নাউন, সিঙ্গুলার কমন নাউন ম্যান, এটা হচ্ছে সিঙ্গুলার। আমরা জানি ম্যানের প্লুরাল হচ্ছে ম্যান, কিন্তু এখানে আছে ম্যান, ম্যান। তাহলে এটা আমরা পেলাম কি, মেনির পরে সিঙ্গুলার কমন নাউন। তার মানে এখানে কি ব্যবহার করতে হবে, মেনি এ ম্যান। মনে করো দিলাম কি ওয়াজ কিল্ড, অনেকের মধ্যে একজন মানুষকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। আবার লিখলাম আমরা এখানে সাজ দ্বারা একটা উদাহরণ, আবার সাজ দিয়ে একটা উদাহরণ লিখলাম। দেখো সাস আছে, তারপর আবার পার্সনও কি একটা সিঙ্গুলার কমন নাউন। সেক্ষেত্রে আবার বলবো সাস এ পার্সন লাইক ইউ, তোমার মতো একজন ব্যক্তি ইজ ভেরি, আমরা দিলাম রেয়ার, ইজ ভেরি রেয়ার, তোমার মতো একজন ব্যক্তি খুবই বিরল বা নেই বললেই চলে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করলাম এই নিয়মটা, একটু মাথায় রাখবা যে মেনি সাস এগুলা যদিও প্লুরাল, কিন্তু এগুলোর পরে যদি সিঙ্গুলার কমন নাউন আসে সেক্ষেত্রে আমরা গ্যাপের মধ্যে কি ব্যবহার করব, এ ব্যবহার করব। এবার আসো আমাদের এক্সক্লেমেশন 9 নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা যাব। এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি, যেটাকে তোমরা জানো এক্সক্লেমেশন মানে হচ্ছে তোমার বিস্ময়, কি প্রকাশ করবে আমাদের মধ্যে আবেগ, অনুভূতি, বিস্ময়, সুখ দুঃখ প্রকাশ। এসব ক্ষেত্রে এক্সক্লেমেশন যদি আমাদের মনের মধ্যে বিস্ময়টা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, এ এবং এন দুইটাই আমাদের এখানে ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এ অবলিক এন দুইটাই এক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে এখন দুইটা কোনটা ক্ষেত্রে ব্যবহার করবে, এ হবে তোমরা জানো কনসোনেন্ট হলে, আর এন হবে তোমরা জানো ভাওয়েল হলে। তাহলে আমরা দুইটা উদাহরণ দিই। যেমন আমরা বললাম হোয়াট, এবার এখানে গ্যাপ দিয়ে বললাম নাইস, হোয়াট নাইস এনভায়রনমেন্ট ইট সিমস। একটু খেয়াল করো এখানে হোয়াট, এখন এখানে আমাদের আর্টিকেল কি বসবে, এখানে এন আছে, তার মানে কি বসবে, এ বসবে। হোয়াট আ নাইস এনভায়রনমেন্ট ইট সিমস, এইটা কি সুন্দর পরিবেশ মনে হয়। আমাদের লাস্ট আরেকটা উদাহরণ দিয়ে আমি ক্লাস শেষ করব। এন, দেখো আমরা এন দিয়ে একটা উদাহরণ দিয়ে দিলাম। হোয়াট, এখানে আগলি বার্ড ক্রো ইজ, এখানে বললাম কি বিশ্রী পাখি কাক, কি বিশ্রী পাখি। তাহলে এখানে আবার দেখো এখানে এন ছিল, এখানে ইউ আছে, তাহলে এখন স্বাভাবিক আমরা কি ব্যবহার করব, এন ব্যবহার করবো। হোয়াট অ্যান আগলি বার্ড ক্রো ইজ। ওকে, থ্যাংক ইউ অল। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত এখানেই শেষ করব। তোমরা আশা করি এই নিয়মগুলো একটু ভালোভাবে আজকে অনুসরণ করবে। নেক্সট ক্লাসে আমরা আর্টিকেলের আরেকটা পার্ট দিই, সেটা গুরুত্বপূর্ণ আলোচনা, ওইটা আলোচনা করব। তারপর আমরা জিরো আর্টিকেলস অথবা ক্রস আর্টিকেলস সেটা আলোচনা করে আমরা এই বিষয়টা পর্যায়ক্রমে শেষ করব। আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। তোমরা ভালো থাকো। সি ইউ অ্যাগেইন, টিল দেন, আল্লাহ হাফিজ।